আপনারা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আপনারা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আগামীকাল আমাদের মহা উপদেষ্টা চায়না সফরে যাবেন এবং তার এই চায়না সফর নিয়ে অনেক আলোচনাই হচ্ছে, পক্ষে বিপক্ষে। কেউ বলতেছেন এটা সরকারি সফর, কেউ বলতেছেন এটা ব্যক্তিগত সফর, কেউ বলতেছেন এটা ব্যক্তিগত, কেউ বলতেছেন এটা সরকারি। যাই হোক, আমরা দুই দলের মাঝখানেই থাকি। এটা আসলে কার জন্য যে দরকারি আমরা সেটা বুঝতে পারছি। আসলে এটা কার জন্য দরকার এই সফরটা? তো আপনাদের মনে করে দিতে চাই যে এই চায়না সফরে গিয়েই কিন্তু আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এখন অনেকে হয়তো বলবেন যে এই সফরের সাথে, এই ইউনূসের সফরের সাথে এর কি সম্পর্ক? না, সম্পর্ক নাই। তবে আমাদের দুইখান কথা আছে আর কি। আমরা দেখতেছি যে প্রধানমন্ত্রীর 14 দলীয় জোট ছিল, তারপরে তার ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, কৃষক লীগ ছিল, শ্রমিক লীগ ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, সেনাবাহিনী ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, আনসার ছিল, বিজিবি ছিল। তার চেয়েও বড় কথা, ওলাবিলাই লীগও ছিল। ওলাবিলাই লীগ বুঝছেন তো, ওলামা লীগ। তো সেই ওলাবিলাই লীগে ছিল। তারপরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই। কেন পারে নাই? তার বহুবিধ ব্যাখ্যা, সংজ্ঞা, আলোচনা, সমালোচনা আসতে পারে। কিন্তু আমরা দেখেছি যে ক্ষমতায় থাকতে পারে না। আমরা বলছি না যে, আমি বলতে চাচ্ছি না যে এটাই ইউনূস সরকারের বিদায়ী সফর, তাও বলতে চাচ্ছি না। কিন্তু একটু মনে করাই দিলাম আর কি, আপনাদের মনে করে দিলাম যে চীন সফরে যাওয়ার পরেই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এবার গেল আমাদের মহাউপদেষ্টা চীন সফরে আলাপ। তিনি ফিরবেন কি ফিরবেন না, তার ক্ষমতা থাকবে কি থাকবে না, সেটা সময় আমাদের বলে দিবে, আমরা তখন জানতে পারবো। কিন্তু এখন যা দেখতেছি তা হলো সমন্বয়কেরা মায়ের খাওয়া শুরু হয়ে গেছে, তাও বিএনপির হাতে, আওয়ামী লীগ বা সাধারণ পাবলিকের হাতে না। তারপরে আমরা আরো অনেক কিছুই দেখলাম, অনেক কিছু দেখতেছি, তাই না? আমাদের মহাউপদেষ্টা সাহেব বলেছেন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। যাবে কেমনে? যেই দেশে এনজিওতে গিজ গিজ করে এই সুদি 8 টাকার জায়গায় 34 টাকা সুদ দিতে হয়, সেই জায়গায় সমতা ভিত্তিক সমাজ, ন্যায় ভিত্তিক সমাজ আপনি কিভাবে গঠন করবেন? এই গ্রামীণ ব্যাংক রেখে বা গ্রামীণ ব্যাংক দিয়ে আপনি তো পারবেন না রাখতে, এটাই স্বাভাবিক। তারপরে মাস্তুল ফাউন্ডেশনের এক বদামি দেখলাম যে লেখা আছে মাত্র 1 লক্ষ টাকায় আজীবন সদগায়ে জারিয়া কার্যক্রমে শরীক হন। বিনা পুঁজির ব্যবসা, সদগায়ে জারিয়ার নাম বইলে, বুঝতে পারছেন তো? কত মাস্তুল ফাস্তুল আসুন্না ফাসুন্না কত কিছু হইতেছে। তারপর আসেন আপনার এই সমন্বয়ক মাসুদের উপর যখন হামলা হয়েছিল তখন কিন্তু একটা স্লোগান দিয়েছিল, যে আর সৈনিক এক হও, লড়াই করো। খুব মজার না? আমার এক ফেসবুক ফ্রেন্ড লিখেছেন, রায়হান লিখেছেন, বর্তমানে প্রতিটি দিনই 1971 সালের মতো। আবার সত্যের সন্ধানী লিখেছেন, মানুষ বেশি জানলে নাস্তিক হয়ে যায়, এটা সত্য। জানি না এটা সত্য মিথ্যা কিনা, কিন্তু বিষয়টা ভাবনার বিষয়। আমার সুব্রত নন্দী দা লিখেছেন, 25শে মার্চ 1971 ভয়াল সেই রাত রাজারবাগ পুলিশ লাইনে
পাকিস্তানি মিলিটারিদের পুলিশ হত্যা আজও পুলিশ রাজাকারদের টার্গেট। চমৎকার কথা বলেছেন, পুলিশ আজও তাদের টার্গেট। আবার এম এ মালিক লিখেছেন, আগে টাকা পাচার হইতো, এখন যদি পাচার বন্ধ থাকে তবে রিজার্ভ না বেড়ে কমে কেন? $1,000,000 কোশ্চেন, চমৎকার প্রশ্ন করেছেন। আবার শুনি 5 কোটির কম কোনো ড্রিল হয় না। আসলে ডিল হবে, ডিল হয় না, আমরা ড্রিলই বলি এটাকে। নিজে সিদ্ধ না হয়ে অন্যকে নিষিদ্ধ করবেন কিভাবে পিও? এটা প্রশ্ন করেছেন এম এ মালিক, আমার ফেসবুক ফ্রেন্ড। তারপর দেখি আরো একজন লিখেছেন, সুমন দে, ব্রেকিং নিউজ, হাতিয়া জাহাজ মারার নাম আজ থেকে সমন্বয়ক মারা হয়ে গেছে। হতে পারে, খারাপ হয় না নামটা মন্দ দিলে। আবার ভিপি নুরা, যাকে আমি আদর করে বিকাশ নুরা বলেন আপনারা অনেকেই, আমি তাকে এই গণরিয়া পরিষদের, যারা তাদের দলের নাম গণরিয়া পরিষদ নাম দিয়েছি আমি, ভিপি নুরা, যাকে আমি মোসাদ নুরা বলি, আল মোসাদি, তিনি বলেছেন, বিপদে সবাই ঐক্য চায়, উতরে গেলে ভুলে যায়। জি, এটাই স্বাভাবিক, জি এটাই স্বাভাবিক, এটাই দুনিয়ার নিয়ম। তারপরে শিবিরের শিবিরের সেই তরুণ প্রতিবাদী তারুণ্যের পদক পেলেন আবরার ফাহাদ। তাহলে যে কি তাজউদ্দিন নাকি মমতাজ কারা যেন পিটাই মারলো, তারও তো একটা দেওয়া দরকার নাকি? বুয়েটে কিন্তু আরো মারা গেছে, বুয়েটে কিন্তু আরো 2-1 জন মারা গেছে। তো কি মারা গেছে, আর কি নাম ভুলে গেলাম এখন, একজন ব্লগার মারা গেছে, ওই তার ব্যাপারে তো আমরা কথা বলতে শুনি না, তারা তো পদক দেওয়ার কথা আসে না, ঘটনা কি?